বলে বিছানা থেকে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে যাই। ভাবি আমার কাণ্ড দেখে হাসছে। একটু পর ফ্রেশ হয়ে এসে মোবাইল হাতে নিয়ে দেখি 8টা বাজে। এটা কি হলো? ভাবি তো বললো 9টা বাজে। আমার মোবাইলে কি টাইম ভুল নাকি? ভাবি, তোমার মোবাইলটা দাও তো। কেন? মোবাইল নিয়ে কি করবে? আমার মোবাইলে তো সময় দেখাচ্ছে 8টা। ঠিকই দেখছো, এখন 8টাই বাজে, তুমি উঠছিলে না, তাই একটু মিথ্যা বললাম। ভাবি, আমার আরামের ঘুমটা হারাম করার কি দরকার ছিল? হুম হুম হুম। এখনো খাবার খেয়ে কিছু সময় পরে তারপর এক্সাম দিতে যাবে। বলেই ভাবি চলে যায়। আচ্ছা আবির ভাই, এই ভাবিগুলো এমন হিটলার হয় কেন বলেন দিন তো? হ্যাঁ। রুম থেকে বের হয়ে নিচে এসে আমি, ভাবি আর আম্মু খাবার খেয়ে নেই। এরপর রুমে এসে কিছু সময় পরে চলে যাই এক্সাম দিতে। সিট খুঁজে বসে পড়ি। একটু পর স্যার এসে পরীক্ষার পেপার দিলে লিখতে শুরু করি। চলুন এভাবে পরিচয় দিয়ে দিই। আমি জয়, জয় খান। বড় ভাই জীবন খান। ইতালি থাকে আজ 6 বছর। ভাইয়া দেশে আসতে পারছে না, তার নাকি আকামার জন্য কি প্রবলেম হচ্ছে। আব্বু মারা গেছে আমি ছোট থাকতেই। আম্মু রাবেয়া খান। আর আমার ভাবি ইকরা। আম্মুর ভাবিকে খুব পছন্দ হয়, তাই ভাইয়ার সাথে মোবাইলে বিয়ে পড়িয়ে আমাদের বাসায় নিয়ে আসে। ভাইয়া আর ভাবির বিয়েতে হইতে 1 মাস আগে। আর আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আজ ফাইনাল এক্সাম, বাকি কথা পরে হবে। এবার গল্পে ফিরি। এক্সাম শেষ হতেই বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু বলল, কি রে জয়, তোর এক্সাম কেমন হলো? খুব ভালো হয়েছে আম্মু। ভাবি কোথায়? রুমে মনে হয়। যা ডেকে নিয়ে আয়, একসাথে খাবো সবাই। আমি ঠিক আছে বলে রুমে গিয়ে চেঞ্জ করে ভাবির রুমে গিয়ে দেখি ভাবি ভাইয়ার সাথে কথা বলছে। ভাবি যখন ভাইয়াকে কিস করতে যাবে, আমি পেছন থেকে বলে উঠি, আহা কি রোমান্স! ভাবা যায়। ভাবি পিছন করে আমাকে দেখে কল কেটে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি বলি, আর লজ্জা পেতে হবে না ভাবি, যা করেছো দেখে ফেলেছি। এই ফাজিল, তুমি কখন এলে এখানে? একটু আগেই। চলো আম্মু খেতে ডাকছে। তোমার এক্সাম কেমন হলো? সব প্রশ্নের আনসার দিয়েছো তো? খুব ভালো হয়েছে। এখন চলো তো। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ভাবি হাসতে হাসতে আমাকে নিয়ে নিচে চলে আসে। এরপর তিনজন একসাথে খাবার খেয়ে বসে টিভি দেখছি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি ভাইয়া কল করেছে। সবাই কিছু সময় কথা বলার পর ভাইয়াকে বলে তার নাকি ডিউটিতে যেতে হবে, পরে কল করবে। এরপর আমি রুমে এসে কিছু সময় রেস্ট নিয়ে পড়তে বসি। হঠাৎ ভাবি আমার রুমে এসে বলল, জয়, তুমি কি বিজি আছো? না ভাবি বলো, এই একটু পড়ছিলাম। আচ্ছা, তাহলে তুমি পড়ো, অন্য একদিন যাব। কোথায় যাবে ভাবি? সমস্যা নেই বলো, আমি পরে পড়বো। ঘুরতে যেতে ইচ্ছে করছে আজ, তুমি তো পড়ছো। সমস্যা নেই, এসে পড়বো। যাও তুমি গিয়ে রেডি হও। ভাবি একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায় রেডি হতে। আমি বই বন্ধ করে একটা নেভি ব্লু রঙের শার্ট পরে নিচে এসে ভাবির জন্য অপেক্ষা করছি। একটু পর ভাবি একটা মিষ্টি রঙের শাড়ি পরে নিচে আসে। আম্মু বলে, কি রে, তোরা কি কোথাও যাচ্ছিস নাকি? পাগল মেয়ে, তুই জয়কে নিয়ে ঘুরতে যাবি? সমস্যা কোথায়? আচ্ছা যা, আর সাবধানে রাস্তা দেখে হাঁটবি। আম্মু এখন যাই, আমার আবার এসে পড়তে হবে। ভাবি চলো তো। বলেই ভাবিকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিকশায় উঠে বসে আমি। ভাবিকে বলি, ভাবি কোথায় যাবে বলো? কোনো নদীর পাড়ে চলো, নদী আমার খুব ভালো লাগে। আমিও রিক্সাওয়ালা মামাকে বলি নদীর দিকে যেতে। একটু পর নদীর বাড়ি এসে রিক্সা ভাড়া দিয়ে ভাবিকে নিয়ে হাঁটছি। কিছু সময় হাঁটার পর ভাবি বলল, জয়, তোমার গার্লফ্রেন্ড নেই? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছে যে ভাবি? আমাকে তো সব কিছুই বলো, শুধু কখনো তোমার গার্লফ্রেন্ডের কথা বলোনি, তাই জানতে ইচ্ছে হলো। এসব ঝামেলা আমি নেই। আমার বন্ধুরা প্রেম করে সারাদিন ওদের গার্লফ্রেন্ডে প্যারায় থাকে। আমাকে দিয়ে এসব হবে না। গার্লফ্রেন্ড আবার প্যারা হয় নাকি বোকা? হয় গো ভাবি, আমরা বন্ধুরা কোথাও গিয়ে শান্তি পায় না। সবসময় ওদের গার্লফ্রেন্ডরা কল করে, কোথায় আছো, কেন গেছো, এটা করছো কেন, আমার কথা শুনবে না কেন, শোনো না কেন। না বাবা, আমাকে দিয়ে এসব হবে না। ভাবি আমার কথা শুনে হাসছে। হাসতে হাসতে বলল, আচ্ছা, আমার ভাইটার জন্য কিছুদিন পর একটা লাল টুকটুকে বউ আনবো, এখন আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসো। আমি ঠিক আছে বলে চলে যাই ঝালমুড়ি আনতে। ঝালমুড়ি নিয়ে এসে দেখি ভাবিকে কয়টা ছেলে টিস করছে। রাগে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি ভাবির হাতে ঝালমুড়ি দিয়ে ওদের কাছে যেতে নিলে ভাবি আমার হাত ধরে বলল, কুকুরকে ঘেউ ঘেউ করতে দাও, ঝামেলা করার প্রয়োজন নেই, এখান থেকে চলো। আমি ভাবিকে নিয়ে হাঁটতে গেলে দেখি ছেলেগুলো একটা গাছের আড়ালে চলে যায়। আমি ভাবিকে বলি, ভাবি আমি একটু আসছি। এখন আবার কোথায় যাবে? তোমাকে বলা যাবে না, প্রাইভেট কাজ সারতে। ভাবি আমার কথা শুনে হাসতে হাসতে ঠিক আছে বলে। আমি চলে যাই সেই ছেলেগুলোর কাছে। চলো ভাবি এবার যাওয়া যাক। কি প্রয়োজন ছিল ছেলেগুলোকে পেটানোর? আমার ভাবিকে টিস করবে আর আমি ছেড়ে দেবো নাকি? এখন চলো তো, এখানে থেকে আর কাজ নেই।
কথাটা বলেই ভাবিকে নিয়ে আরও কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুর সাথে কিছু সময় কথা বলে রুমে গিয়ে পড়তে বসি। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে যায়। বিকালে বাসার ছাদে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলছি। তখনই একটা আনন্দ নম্বর থেকে কল আসে। খেলার মধ্যে কল এলে কান্নার রাগ ওঠে। আবির ভাই বলেন তো। কল কেটে দিয়ে আবার খেলতে শুরু করি। আবারও একই নাম্বার থেকে কল আসে। রাগে কল রিসিভ করে বলি, এ মিয়া, কল কেটে দিচ্ছি দেখেন না, বারবার কল করে যাচ্ছেন, তাড়াতাড়ি বলেন কি বলবেন। লোকটা যা বলে তার শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। লোকটা জানায় ভাইয়া নাকি আজ ডিউটি থেকে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাইয়ের সাথে আরও 10 জন মারা গেছে। আর 3 দিনের মধ্যে ভাইয়ার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করছে। আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। সেখানে হাঁটু ভেঙে বসে কান্না করতে থাকি। একটু পর আমার কান্নার আওয়াজ শুনে ভাবি আর আম্মু ছাদে এসে আম্মু আমার সামনে বসে বলল, কি বাবা, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? আম্মু, আম্মু, একটা লোক লোক কল করে বললো ভাইয়া নাকি। আর কিছু বলতে পারছি না, কান্নার গলা ভারী হয়ে আসছে আমার। আম্মু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি কি হয়েছে আমার জীবনের? আম্মু, ভাইয়া নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর 3 দিন পর ভাইয়ার লাশ দেশে পাঠাবে। আমার কথা শুনে ভাবি আম্মু চিৎকার করে কান্না করে ওঠে। ভাবি কান্না করতে করতে বলে, ভাইয়ের মোবাইল কল করতে একজন লোক বলল। ভাইয়ের কল রিসিভ করে ভাবিকে সব বলে। সব শুনে ভাবি সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলে আম্মু ভাবিকে ধরে বসে কান্না করতে থাকে। একটু পর আমি ভাবিকে কোলে করে তার রুমে রেখে আমার রুমে এসে ভাইয়ার ছবির সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলি, এ ভাইয়া, ভাইয়া, তুই আমাকে কল কর না। কল করে বল ওই লোকটা যা বলেছে সব মিথ্যে। হ্যাঁ, তোর কিছুই হয়নি ভাইয়া। আমি তোকে ছাড়া থাকবো কি করে বল না ভাইয়া। তুই আমাকে আমাকে কল দিয়ে বকা না দিলে আমি আমি যে ভালো রেজাল্ট করতে পারবো না ভাইয়া। একটা বার কল করে বলি সব মিথ্যে। আর অনেক কথা বলে আমি থাকি কান্না করতে করতে। এদিকে আম্মু ভাবির রুমে বসে কান্না করছে। কিছু সময় আবার ভাবির সেন্স ফিরতে ভাবি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে। পুরো বাসা থমথমে। দেখতে দেখতে কেটে যায় 3 দিন। আমি আজ এয়ারপোর্টে এসেছি ভাইয়ের লাশ নিয়ে যেতে। আরও অনেকেই এসছে তাদের প্রিয়জনের লাশ নিয়ে যেতে। সবাই কান্না করছে। আমি নীরবে চোখে জল ফেলছি। একটু পর 11টা লাশের কফিন এনে আমাদের সামনে রেখে সবাই সবার প্রিয়জনের শনাক্ত করে নিয়ে যাচ্ছে কান্না করে। আমি একটা কফিনের সামনে দাঁড়িয়ে আছি। কফিনের মুখটা খুলতেই বুকের ভিতর ধক করে ওঠে আমার। আমার ভাইয়া চির নিদ্রায় ঘুমিয়েছে। কিছু সময় ভাইয়ার মুখের দিকে তাকিয়ে থেকে ভাইয়ার লাশ নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু ভাবি ভাইয়ার লাশ জড়িয়ে ধরে কান্না করছে। ভাবির বাসার লোকজন এসছে, সবার চোখে পানি। আমি এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখে জল ফেলেই যাচ্ছি। কিছু সময় পর ভাইয়াকে শেষ গোসল করিয়ে জানাজা পড়িয়ে ভাইয়ার দাফন কাজ শেষ করে বাসায় চলে আসি। আম্মু আর ভাবি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি নীরবে শুধু চোখে জল ফেলছি। দেখতে দেখতে কেটে যায় 1 মাস। সবাই কিছুটা স্বাভাবিক হলেও কারো মুখে হাসি নেই। বিকেলে আম্মু ভাবি আর আমি বসে আছি। তখনই ভাবির আব্বু এসে ভাবিকে নিয়ে যেতে চাইলে আম্মু বলল, ভাই সাহেব, আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে। আপনি দয়া করে আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নেবেন না। ভাবির আব্বুর সাফ কথা, তার মেয়ের বিয়ে মোবাইলে হয়েছে। আর সে তার স্বামীর সাথে একটা দিনও থাকেনি। তার মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারবে না। সে তার মেয়ে নিয়ে গিয়ে আবার বিয়ে দেবে। ভাবিও যেতে চাইছে না। আর তার আব্বু নিয়ে যাবেই। আম্মু বলল, ভাই সাহেব, আমি আমার ছেলেকে হারিয়েছি, মেয়েকে হারাতে পারবো না। আমি আমার ছোট ছেলে জয়ের সাথে ইকরাম মায়ের বিয়ে দিব। আমি আমার ছোট ছেলে জয়ের সাথে ইকরাম মায়ের বিয়ে দিব, তবুও মেয়েকে নিয়ে যেতে দিব না। আম্মুর কথা শুনে ভাবি আর আমি দুজনে আম্মুর দিকে তাকাই। আম্মু আমার হাত ধরে বলল, জয় বাবা, তুই আমার এই অনুরোধটা রাখ। আমার মেয়েটাকে তুই আমার থেকে আলাদা করে দিস না। ইকরা চলে গেলে আমি যে নিঃস্ব হয়ে যাব। আম্মু এমন অনুরোধ আমি আর না রেখে পারিনি। ভাবির আব্বুকে আম্মু কাজী আনতে বলে। একটু পর কাজী এসে আমার আর ইকরার বিয়ে পড়িয়ে চলে যায়। ইকরার বাসায় সবাই এসছে। রাত প্রায় 12টা, সবাই চলে গেছে। আম্মু আমাকে জয়ের রুমে রেখে চলে যায়। আমি বিছানায় বসে কান্না করছি। একটু পর দরজা খোলার শব্দে সামনে তাকাতেই দেখি জয় রুমে এসে সোফায় গিয়ে বসে আছে। কি বলবো আমি বুঝতে পারছি না। জয় বলে, ভাবি, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আর তুমি ভেবো না আমাদের বিয়েটা শুধু কাগজে কলমেই থাকবে। আমার জন্য আম্মু তোমার জীবনটা নষ্ট করে দিল। তুমি তখন না বলে দিলেই তো হতো। আম্মু তোমার মাঝে ভাইয়াকে দেখতে পায় ভাবি। তুমি চলে গেলে হয়তো আম্মু সত্যি একা হয়ে যেত। আর আম্মু তোমাকে ভাইয়ার জন্য বউ করে এই বাড়িতে এনেছে। তোমার জীবনটা তো নষ্ট হয়ে গেল ভাবি। আমাকে নিয়ে ভেবো না, ঘুমিয়ে পড়ো।
কথাটা বলে আমি উল্টো পাশ হয়ে চোখ বন্ধ করে ফেলি। ইকরা কান্না করতে করতে ঘুমিয়ে যায় একটা সময়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজে এসে সবাই একসাথে খাবার খেয়ে নেই। সোফায় বসে আছি। আম্মু আর আমাকে আর ভাবিকে বলো। আমাকে তোরা মাফ করে দে। আমি নিজের কথা ভাবতে গিয়ে তোদের জীবনটা নষ্ট করে দিলাম। না আম্মু, এ কথা বলো না। আমি সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মেছিলাম হয়তো, তাই তো তোমার মতো মা পেয়েছি। আমার একটা অনুরোধ রাখবি তোরা? এমন বলছো কেন আম্মু? বলো না কি বলবে। তোরা দুজনে নতুন করে জীবন শুরু কর, সব ভুলে গিয়ে। আম্মু একটু সময় সময় তো লাগবে বলো। এতগুলো দিন যাকে ভাবি বলে ডেকেছি তার সাথে হুট করে বিয়ে হয়ে গেছে। চাইলে কি এত সহজে সব সম্ভব? আম্মু, জয় ঠিকই বলেছে, আমাদের একটু সময় দাও। ঠিক আছে, তবে তোরা যদি সব সময় এমন গোমরা মুখ করে থাকিস, আমার কি ভালো লাগে বল? কই আম্মু, আমরা তো ঠিকই আছি। আরও অনেক কথা বলে আমি রুমে চলে আসি। একটু পর ইকরা রুমে আসতে আমি বলি, আমাদের এখন থেকে আম্মুর সামনে স্বামী স্ত্রী অভিনয় করতে হবে। আম্মুকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমরা এই বিয়েটা মানি না। ঠিকই বলেছ। আম্মু না হলে কষ্ট পাবে। এখন থেকে আমাদের আম্মুর সামনে হাসি মুখেই থাকতে হবে। আরও বেশ কিছু সময় কথা বলে আমি ঘুমিয়ে যাই। দেখতে দেখতে এভাবেই কেটে যায় 6টা মাস। এখন সব কিছুই স্বাভাবিক। ইকরা আমার মাঝে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হয়নি। আমি এই 6 মাসে না চেয়েও ইকরাকে ভালোবাসতে বাধ্য হয়েছি, কিন্তু ম্যাডাম আমাকে ভালোবাসে না। কি করব বুঝতে পারছি না। এর মধ্যে ইকরার এক খালাতো বোনের বিয়েতে এসছে আজ। বিয়ে বাড়িতে অনেক মানুষ। ইকরা ব্যস্ত তার বোনদের নিয়ে। আমি একপাশে দাঁড়িয়ে মোবাইল টিপছি। হঠাৎ একটা মেয়ে এসে আমার সাথে কথা বলছে। দেখতে ভালোই, তাই আমিও কথা বলছি। একটু পর আমার মোবাইল নম্বরে চাইলে আমি মেয়েটার মোবাইল হাতে নেই। বোনদের সাথে কথা বলছিলাম, তখনই দেখি একটা মেয়ের সাথে জয় হেসে হেসে কথা বলছে, আবার মেয়েটার মোবাইল হাতে নিয়েছে। রাগে আমার মাথায় আগুন হয়ে গেল। জয়ের কাছে এসে হাত থেকে মোবাইলটা নিয়ে এক আছাড় মারি। মেয়েটা আমার দিকে তাকাতে আমি বলি, এই মেয়ে, তো সাহস তো কম না? আমার হাজবেন্ডের সাথে টাঙ্কি মারতে এসেছিস, আর তুমি মেয়ে দেখলেই কথা বলতে হয়? এসো আমার সাথে। বলেই আমার হাত ধরে টানতে টানতে ইকরা ও রুমে নিয়ে এনে দরজা বন্ধ করে রাগে লুকে আমার দিকে তাকিয়ে বলল, ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারলে লজ্জা করে না তোমার? বউ কার? আমার? কোথায় বউ? আমি কি সত্যি বিয়ে হয়েছে? কে বউ মানে? তাহলে এই আমি কে? তুমি তো আমাদের বিয়ে মানোই না, আর আমাকে ভালোবাসো না, তাহলে অন্য মেয়ের সাথে কথা বললে সমস্যা কোথায়? আর এই মেয়েটা কত সুন্দর ছিল, কি মিষ্টি করে আমার মোবাইল নাম্বারটা চাইলো। তুমি এসে সব শেষ করে দিলে। মেয়েটা খুব সুন্দর তাই না? মিষ্টি করে মোবাইল নাম্বার চেয়েছে, আমি এসে তোমার প্রেমের সমস্যা করে দিয়েছি। দাঁড়াও, এক্ষুনি আমি আম্মুকে কল করে সব বলছি। না না, আমাকে কিছু বলো না। আমি আর জীবনেও কোনো মেয়ের সাথে কথা বলবো না। যদি বলো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। বলেই কান্না করতে করতে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তো বোকার মতো হা করে আছি। একটু পর ইকরা বলল, জড়িয়ে ধরার জন্য কি এখন ইনভিটেশন দিতে হবে? জড়িয়ে ধরো শক্ত করে। আমি মুচকি এসে ইকরাকে জড়িয়ে ধরতে ও আমাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এরপর ইকরা আমার উপরে শুয়ে আমাকে পাগলের মতো কিস করতে থাকে। আমি তো গ্রিন সিগন্যাল পেয়ে ইকরাকে নিয়ে ভেসে যাই সুখের শহরে। একটু পর ইকরা আমার বুকের ওপর শুয়ে আছে। আমাদের গায়ে একটা পাতলা কাঁথা ছাড়া আর কিচ্ছু নেই। ইকরা আমাকে বুকে কিস করে বলল, এখনো বলতে হবে ভালোবাসি কিনা? এতটা ভালোবেসে কেন এতদিন লুকিয়ে রেখেছিলে? হুম? তুমি যেমন বলনি, কখনো শুধু বুঝতে চেয়েছো। আমিও তো কতবার বোঝাতে চেয়েছি, তুমি বোঝোনি। আমি কি করব? আমি সত্যি একটা মাথা মোটা। একটু পরে বুঝছো। এখন বলো, ওই মেয়ে কি আমার থেকেও বেশি সুন্দর? আমার বউয়ের চেয়ে বেশি সুন্দর কেউই না, বুঝলে? তাহলে তখন বললে কেন এই কথা? তোমাকে রাগানোর জন্য। তোমাকে তখন এই কথাগুলো না বললে কি এত সুন্দর একটা মুহূর্ত পেতাম বলো? তবে রে পাজি, তোমাকে তো আমি আজ। তারপর যা হলো তার বলতে পারবো না। আমরা আবার ইতিহাস করি। আপনারা ঘুমিয়ে যান। আজকের মতো টাটা। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।